সিবিআই এর বিস্ফোরক চার্জশিট, সাব এজেন্টদের থেকে টাকা সুজয় কৃষ্ণের কাছে। সুজয় কৃষ্ণের ডায়েরিতে সেই হিসেব লিখতেন তার কর্মচারী, হিসেবের সেই ডায়েরি নষ্ট করেন সুজয় কৃষ্ণ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে সিবিআই এর বিস্ফোরক চার্জশিট, সাব এজেন্টদের থেকে টাকা সুজয় কৃষ্ণের কাছে। সুজয় কৃষ্ণের ডায়েরিতে সেই হিসেব লিখতেন তার কর্মচারী এবং সেই হিসেবের ডায়েরি নষ্ট করে দিয়েছিলেন সুজয় কৃষ্ণ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই এর এই বিস্ফোরক চার্জশিট। আপনাদেরকে জানিয়ে রাখবো, সিবিআই এর যে বিস্ফোরক চার্জশিট, সেই চার্জশিটে সিবিআই যে বিষয়ে উল্লেখ করেছে যে সাব এজেন্টদের থেকে টাকা পৌঁছতো সুজয় কৃষ্ণের কাছে এবং সুজয় কৃষ্ণ একটি ডায়েরিতে সেই হিসেব তিনি লিখে রাখতেন, যদিও সেই ডায়েরি তিনি পরবর্তী সময় নষ্ট করে দেন, এমনটাই কিন্তু সিবিআই এর দেওয়া চার্জশিটে এই বিস্ফোরক তথ্যই পেশ করা হয়েছে। হিসেবের সেই সব ডায়েরি নষ্ট করে দেন সুজয় কৃষ্ণ ভদ্র। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে এই নিয়োগ দুর্নীতি মামলাতেই নাম জড়িয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের এবং সিবিআই তার বিরুদ্ধেই যে চার্জশিট পেশ করেছে সেই বিস্ফোরক চার্জশিট, যেখানে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে তার কাছে টাকা এসে পৌঁছতো এবং সেই সাব এজেন্টদের থেকে যে টাকা তিনি পেতেন সেই হিসেব তিনি একটি ডায়েরিতে লিখে রাখতেন এবং সেই ডায়েরি তিনি নষ্ট করে দিয়েছিলেন। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি আপডেট রয়েছে যে বিষয়টা এই বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে সিবিআই চার্জশিটে, আর কি বলা হয়েছে তাতে? গত শুক্রবারই আমরা এই এক্সক্লুসিভ বিস্ফোরক চার্জশিট সামনে আনি এবং যেখানে একাধিক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং এখান থেকে তেমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য। এই যে চার্জশিট আমার হাতে রয়েছে, এই চার্জশিটে একাধিক তথ্য রয়েছে, যেখানে আমরা বলেছিলাম যে এই 2000 ক্যান্ডিডেটের কাছ থেকে যে টাকা তোলা, প্রায় 100 কোটি টাকা তোলার কথা, সেই বিষয়টাও কিন্তু উল্লেখ আছে এই চার্জশিটে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের যে খবর আমরা দেখাচ্ছি, যেখানে এই চার্জশিটেই উল্লেখ রয়েছে যে এই যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু, তার কাছে এই যে মোডাস অফ অপারেন্ডিটা সেটা কি এবং সেটা কিভাবে করা হতো এবং তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিক অর্থাৎ সিবিআই এর কাছে একাধিক যে তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র তিনি কিন্তু একাধিক জায়গা থেকে যে ঘুষ তুলতেন, সেই ঘুষের টাকা অর্থাৎ সাব এজেন্টকে দিয়ে যে ঘুষ তোলানো হতো, সেই ঘুষের টাকা সরাসরি আসতো সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে, এজেন্ট মারফত সেই ঘুষের টাকা আসতো সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে এবং সেই সমস্ত হিসেব তার একটি ডায়েরি ছিল, সেই ডায়েরিতেই লেখা থাকতো এবং সেই ডায়েরিকে মেনটেন করতো, সেই ডায়েরি মেনটেন করতেন তারই একজন স্টাফ এবং এই স্টাফ কোথাকার, লিপস অ্যান্ড বাউন্সের স্টাফ হচ্ছে নিখিল হাতি। সেই নিখিল হাতি এই ডায়েরি মেনটেন করে সমস্ত হিসেব নিকেশ সেখানে করে রাখতো। তবে যখন তারা বুঝতে পারে যে সিবিআই তাদের অবধি পৌঁছাবে, অর্থাৎ যখন এই কেস ওপেন করা হয় এবং তদন্তকারী আধিকারিকরা যখন এই তদন্ত শুরু করে, তখনই যখন বুঝতে পারে কালীঘাটের কাকু, সেই সময় এই যে ডায়েরি সেটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করে সুজয় কৃষ্ণ ভদ্র। এবং সেই সবাই তদন্তকারী আধিকারিকরা যখন এই পুরো বিষয়টা তাদের নজরে আসে, তারপরেই যেটা দেখা যায় যে তারা সুজয় কৃষ্ণ ভদ্র তাকে গ্রেপ্তার করে এবং এই যে নিখিল হাতি, যে কিনা লিপস অ্যান্ড বাউন্সের একজন কর্মচারী এবং স্টাফ, সে এই সুজয় কৃষ্ণের ভদ্রে, সেখান থেকেই কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম আসে। শুধু যে এই নিখিল হাতি এমনটা কিন্তু নয়, সুস্মিতা বলে একজনের নাম এসেছে, যে কিনা রিসেপশনে বসতো এই লিপস অ্যান্ড বাউন্সের, সেখান থেকে কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের নাম আসে। এবং শুধু এই তথ্য নয়, একাধিক তথ্য রয়েছে এখানে, যে একাধিক বার যেটা আমরা বলেছি যে একাধিক অ্যাকিউজ যারা গ্রেপ্তার হয়েছিল, যদিও এখন তারা জামিনে রয়েছে, সে কুন্তল থেকে আরম্ভ করে মানিক ভট্টাচার্য,
এরা প্রত্যেকেই অর্থাৎ এদের প্রত্যেকের নাম উল্লেখ রয়েছে এবং কে কি কাজ করতো সেই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে এই চার্জশিটে, এবং একাধিক বিস্ফোরক তথ্য রয়েছে এই চার্জশিটে। আমরা গত শুক্রবার দিন কিন্তু এই চার্জশিট রিভিল করি এবং সেই চার্জশিটে একাধিক যারা বড় বড় মাথা তাদেরও যেমন নাম রয়েছে এবং একদম হেভি ওয়েট, সেখানে পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে, এবং পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে কিভাবে এই সাব এজেন্ট বা এজেন্টরা কাজ করাবে, বা সুজয় কৃষ্ণ ভদ্র তারা যে মিটিং করেছিল, তার বেহালার বাড়িতে যে মিটিং করেছিল, সেই মিটিংয়ে কি কি তথ্য উঠে এসেছিল, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা রিভিল করেছিলাম গত শুক্রবারে। তবে আজকেও যে বড় মাথার কথা আমরা গত শুক্রবারে বলেছিলাম, যে এক বড় মাথার নাম রয়েছে যেখানে তার পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বিবাদ, সেই বিষয়টাও কিন্তু এই চার্জশিটে উল্লেখ রয়েছে বলে এমনটাই আমরা গত শুক্রবার জানিয়েছিলাম। এবং আজকেও আমরা যে একাধিক ইনফরমেশন সামনে আনছি, সেই ইনফরমেশনও কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তিনি যে সাব এজেন্টকে দিয়ে টাকা তোলাতেন এবং টাকা সরাসরি যে তার কাছে থাকতো এবং তার কাছ থেকে আর কোথায় কোথায় যেত, সেই সমস্ত বিষয়ে কিন্তু এই চার্জশিটেই উল্লেখ রয়েছে এবং একাধিক ইনফরমেশন রয়েছে, আরও আমরা সামনে আনবো। তবে ব্যাক টু ব্যাক আমরা সেই একের পর এক স্টেপ বাই স্টেপ আছে সেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমরা সামনে আনবো। একেবারেই তাই, রিয়া যেমনটা বলছিল যে এই যে চার্জশিট, সেই চার্জশিটে আরো একাধিক তথ্য রয়েছে এবং সেই তথ্য সামনে আনা হবে। আপাতত ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি। বাংলাদেশের দিকেও নজর রাখা যাক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে, তখন এই অভিযোগে সরগরম হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। মাত্র 6 মাসেই এই শীর্ষ কর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন, এমনটাই অভিযোগ করা হচ্ছে, যেখানে কোটি কোটি টাকার একটি অংশ বিদেশে পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মাত্র 6 মাস, তার মধ্যে এত বড় দুর্নীতির অভিযোগ, বাংলাদেশে কতটা সংকট তৈরি হতে পারে? পাশাপাশি এই যে বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে? দেখো, বাংলাদেশে গত 7-8 মাসে যা চলেছে তাকে লুটপাট বললেও কম করে বলা হয়। আজকে যে খবর কলকাতা টিভির হাতে এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন মারফত টাকা পাচার করে দেওয়া হয়েছে বিদেশে, এবং সেই টাকা পাচারকারীদের যে অল্প একটু তালিকা কলকাতা টিভির হাতে রয়েছে। আমরা আরও অনেক খবর পাচ্ছি, কিন্তু যেটুকু একেবারে প্রামাণ্য নথি আমাদের কাছে এসছে সেইটুকু খবরই আমরা করছি। তাতেই দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনিও 110 কোটি বাংলাদেশি টাকা সেটা বিটকয়েন কিনে বিদেশে পাচার করেছেন ওই নাহিদ, যে নাকি নতুন দল করবার জন্য সম্প্রতি উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগ করেছেন। তেমনি এই টাকা পাচারের লিস্টে রয়েছে অন্য উপদেষ্টা এবং তথাকথিত ছাত্র আন্দোলন, যে সাজানো ছাত্র আন্দোলন ওখানে গড়ে উঠেছিল মার্কিনি টাকায়, পাকিস্তানি টাকায়, মদতে, সেই ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তাদের নামও উঠে এসেছে। এক কথায় গোটা ব্যাপারটা সম্পর্কে এটাই বলা যায়, গত 7-8 মাসে এই ইউনূসের নেতৃত্বে অসাংবিধানিক প্রশাসন বাংলাদেশকে রক্তশূন্য করে দিয়েছে, ছিবড়ে করে দিয়েছে, সমস্ত দিক থেকে টাকা পয়সা তারা সরিয়েছে এবং তার মধ্যে একটা বড় অংশ বিটকয়েন মারফত, হাওয়ালা হুন্ডি মারফত বা অন্য রাস্তায় বাংলাদেশের বাইরে চলে গেছে। এমনিতে তো যা আইন শৃঙ্খলার পরিস্থিতি, মূল্যবৃদ্ধির পরিস্থিতি, কর্মহীনতার পরিস্থিতি, সেটা তো নিয়ে বেশি কথা না বলাই ভালো। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে, তার সঙ্গে এই সীমাহীন দুর্নীতির যে একটুখানি ঝলক আজকে আমাদের কাছে তথ্য হিসেবে এসছে এবং সেটা আমরা দেখাতে পারছি, তাতেই বোঝা যাচ্ছে যে কী রকম চলছে বাংলাদেশের পরিস্থিতি। ইতিমধ্যে কিন্তু গতকাল আর্মি চিফ, সেনাপ্রধান, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি, এই রাস্তা থেকে বেরিয়ে আসুন, এই নৈরাজ্যের পরিস্থিতি বন্ধ করুন, সবাইকে নিয়ে নির্বাচন করা হোক এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া হোক। তা না হলে আমি সতর্ক করে দিচ্ছি এই অবস্থা চলতে পারে না, পরে যেন কেউ বলবেন না যে আমি সতর্ক করে দেইনি।
সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সীমাহীন দুর্নীতি হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং লুটপাট অগ্নিসংযোগ নাগাড়ে চলছে এবং বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতকে তার অনেক ধাক্কাই সহ্য করতে হচ্ছে। সেই জন্যই গত রবিবার আমাদের বিদেশমন্ত্রী, ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন এ ব্যাপারে ভারত চুপ করে থাকতে পারে না। ভারতের সঙ্গে কী ধরনের সম্পর্ক বাংলাদেশ চায় তা বাংলাদেশকেই ঠিক করতে হবে, কিন্তু তারপরেও সেখানে পরিস্থিতির তেমন কোনো উন্নতির ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না। এক কথায় বলা যেতে পারে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। হ্যাঁ, একেবারেই তাই। আপনি আমাদের সঙ্গে থাকুন আশিস দা। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক, কারণ বাংলাদেশের একাধিক উপদেষ্টার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে মাত্র 6 মাসেই তাদের এই যে দুর্নীতির সঙ্গে তারা জড়িয়ে রয়েছেন, এই বড়সড় অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে। বাংলাদেশে যখন অশান্তি তুঙ্গে রয়েছে সেই সময়ই 6 মাসে এই শীর্ষ কর্তারা সীমাহীন দুর্নীতিতে জড়িয়েছেন বলেই অভিযোগ করা হচ্ছে। আপনাদেরকে শোনাবো বাংলাদেশে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে যখন এই অভিযোগ উঠছে সেই বিষয় নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি কি মতামত দিচ্ছেন শুনুন। বাংলাদেশে এমনই একটা অবস্থা চলছে যেখানে কাল কি হবে কেউ জানে না। এই জায়গায় দাঁড়িয়ে যে যে যতটা পারে যদি দেশের সম্পদ লুণ্ঠন করা যায় এবং দেশের সম্পদ যদি দেশের মধ্যে থাকে তাহলে তো নিরাপদ নয়, পরে শাসন পরিবর্তনে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবাই সেটা বিদেশে নিয়ে যায় এবং আমাদের দেশেরও বলা হয় যে ব্ল্যাক মানি দেশে আছে মাত্র 10%, 90% দেশের বাইরেই আছে। এই বাংলাদেশেও সে একই পরিস্থিতি। আমাদের দেশে ভয়াবহ, আমাদের দেশে এতটা অনিশ্চয়তা নেই, তা সত্ত্বেও 10% রয়েছে, 90% বাইরে আছে। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ এবং তার ফলে সেটা যেটা করছে যারা এই ক্ষমতায় এসে 6 মাস 7 মাস অতিক্রম হয়নি, এর মধ্যে যে যা পেরেছে যেখান থেকে পেরেছে এবং যেভাবে মনে করছে সেটা নিরাপদ, সেটা আপনারা বলছিলেন শুনছিলাম বিটকয়েন হতে পারে, হাওয়ালা এতকাল হাওয়ালা হুন্ডি যেগুলো ছিল বা অন্য নানান মাধ্যমে আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো নানান ভাবে তো করে। হ্যাঁ, সুতরাং সে যে যেভাবে পেরেছে, যা যেভাবে যোগাযোগ আছে তার মাধ্যম দিয়ে দেশের টাকা লুণ্ঠন করছে। আপনি যদি দেখেন শেখ হাসিনার অভিযোগ ছিল ইউনুসের সম্বন্ধে, উনিও দেশের টাকা লুণ্ঠন করে নিয়ে গেছেন। আবার ইউনুস বলছেন শেখ হাসিনাও দেশের টাকা দিয়ে দেশে পাচার করেছে। এখন কে যে কি করেছে ধরা পড়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই। আপনারা কিছু তথ্য পেয়েছেন, এগুলো সাধারণ মানুষ জানবে, কিন্তু সে দেশের সরকার বা কেউই এগুলো উদ্ধার করার ব্যাপারে সচেষ্ট হবে বলে আমার মনে হয় না। আসুন পরের খবরে। আমেরিকার প্রশংসায় রাশিয়া, বিশ্ব রাজনীতিতে কি নয়া সমীকরণ সেই প্রশ্নই উঠছে, কারণ ইউক্রেন থেকে রাশিয়া স্বরূপ প্রস্তাব রাষ্ট্রপুঞ্জের, সেই প্রস্তাবের বিরুদ্ধেই ভোট আমেরিকার। আর এরপরেই রাশিয়া জানায় তারা আমেরিকার অবস্থানে খুশি, আমেরিকার অবস্থান ভারসাম্যমূলক, এমনটাই জানিয়েছে রাশিয়া। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দেখো, রাশিয়া যে আমেরিকার প্রশংসা করছে এবং রাষ্ট্রপুঞ্জে আমেরিকা যে রাশিয়ার পক্ষে ভোট দিচ্ছে, এটা একেবারে অভূতপূর্ব অভিনব ঘটনা। রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে কতবার আমেরিকা এবং রাশিয়া একই পক্ষে থেকে ভোট দিয়েছে সেটা বোধহয় গুণে বলা যায়। এবারে দেখা যাচ্ছে যে ইউক্রেনের জমি থেকে, মাটি থেকে রাশিয়ার সৈন্য সরে যাক, এই মর্মে যে প্রস্তাব এসেছিল রাষ্ট্রপুঞ্জে, সেই প্রস্তাবের বিরুদ্ধে তো রাশিয়া ভোট দেবেই, স্বাভাবিক কথা। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলো ভোট দেবে, সেটাও স্বাভাবিক কথা। গোটা ইউরোপ সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ তারা চায় রাশিয়া সরে যাক। কিন্তু আমেরিকা আশ্চর্যজনকভাবে রাশিয়ার পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ এই ধরনের প্রস্তাবের বিরুদ্ধে আমেরিকা ভোট দিয়েছে। এখানে অবশ্য জানিয়ে রাখা ভালো যে ভারত এবং চীন এই দুটি দেশ এই প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো দিকেই ভোট দেয়নি। এখন আমেরিকা এই অবস্থান নেবার ফলে
রাষ্ট্রপুঞ্জে মঞ্চে মহাশক্তিধর দুটো দেশ কিন্তু এক জায়গায় চলে এলো এবং এর মধ্যে দিয়ে বিশ্ব রাজনীতিতে বড় সড় পরিবর্তনের ইঙ্গিত। যদি দেখা যায় যে আমেরিকা, রাশিয়া, চীন সবথেকে শক্তিশালী তিনটে দেশ অর্থনীতির দিক থেকে এবং সামরিক শক্তিতে, তার সঙ্গে ভারতও অ্যাবস্টেইন করলো, পক্ষে বিপক্ষে দিল না। সুতরাং বিশ্বের যে ভারসাম্য ছিল, যেটা মূলত কিছুদিন আগে পর্যন্ত ছিল রাশিয়ার বিরুদ্ধে, এখন কিন্তু সেই ভারসাম্য সম্পূর্ণ বদলে গেল এবং সেই কারণেই দেখলাম রাশিয়া আবার আমেরিকাকে প্রশংসা করছে এবং বলছে আমেরিকার নীতি ভারসাম্যমূলক। সুতরাং আমরা হয়তো একটা নতুন পৃথিবীতে প্রবেশ করতে চলেছি, যে পৃথিবীতে মহাশক্তিধর কতগুলো দেশ এক জায়গায় এসে দাঁড়াচ্ছে এবং অন্য দেশগুলো সেই জায়গায় এসে দাঁড়াতে পারছে না। এই রকম একটা নতুন পৃথিবীতে আমরা প্রবেশ করছি। তার কি ফল ফলবে, ভারতের ক্ষেত্রে কি ফলবে, তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য কি হবে, বেকারদের জন্য কি হবে, দরিদ্রদের জন্য, এই সব কিছুই প্রশ্নচিহ্নের মুখে। কিন্তু এটা বলাই যায় রাশিয়া, আমেরিকা, চীন, ভারত এরা যদি ক্রমাগত কাছে আসতে শুরু করে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে, সেটা কিন্তু একটা বড় পরিবর্তনের ইঙ্গিতের দিকেই আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একেবারেই। আপনি আমাদের সঙ্গে থাকুন আশিসদা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ আগামী দিনে এই বিষয় নিয়ে ঠিক কি হয় আমাদের নজর থাকবে। মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে সিদ্ধান্ত। কোন সাংবাদিকরা প্রবেশাধিকার পাবেন স্থির করবে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের সিদ্ধান্তে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ আর সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের মানসিকতাই স্পষ্ট হচ্ছে, এমনটা কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত তীব্র বিরোধিতা করল। অ্যাসোসিয়েশন জানিয়েছে মুক্ত সংবাদ মাধ্যমের ধারণা সম্পূর্ণ বিপরীত এই সিদ্ধান্ত। আমরা এই নিয়েই কথা বলবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, কোথাও গিয়ে কি তাহলে গণমাধ্যম তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ, তাদেরকে রাশ টানতে চাইছেন? দেখো, কয়েকশো বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে যে মুক্ত গণতন্ত্রের ঐতিহ্য গড়ে উঠেছিল, তা কিন্তু বড়সড় চ্যালেঞ্জের মুখে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সিভিল ওয়ার হয়েছিল, গৃহযুদ্ধ হয়েছিল, যার মধ্যে দিয়ে দাস প্রথার অবসান হয়েছিল আজ থেকে 150 বছর আগে, তারপর থেকে এই 150-200 বছর হয়ে গেল। তারপর থেকে যে গণতন্ত্রের ধারণা গড়ে উঠেছিল, সেখানে সংবাদ মাধ্যমকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে স্বীকার করে নেওয়া হতো। এবারে ঠিক কী ঘটনাটা ঘটলো এই যে আমেরিকা এবং তার পার্শ্ববর্তী একটি দেশ মেক্সিকো, এই দুটি দেশের উপকূল জুড়ে যে উপসাগর আছে তাকে গালফ অফ মেক্সিকো বলা হতো। কিন্তু ট্রাম্প শপথ নিয়ে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট হওয়ার পরেই তিনি বলেন যে ওই সমুদ্রের নাম পাল্টে গালফ অফ আমেরিকা করতে হবে। এই যে ট্রাম্পের অবস্থান, সেটা মেক্সিকো মেনে নেয়নি অন্য কোনো দেশও। তারা গালফ অফ মেক্সিকোই থাকবে নাম, এই রকম কথাই জানায়। এই পরিস্থিতিতে আমেরিকা থেকে কাজ করে এরকম একটি সংবাদ মাধ্যম এবং সংবাদ সংস্থা, তার নাম অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি হচ্ছে অত্যন্ত সম্মানিত একটি সংবাদ সংস্থা, যাকে সবাই ভরসা করেন, বিশ্বাস করেন। সেই অ্যাসোসিয়েটেড প্রেস তারা তাদের লেখায় গালফ অফ মেক্সিকোই লিখতে থাকে, গালফ অফ আমেরিকা লেখে না। আর এতেই বেজায় চটেছে আমেরিকার হোয়াইট হাউসের প্রশাসন, বেজায় চটেছেন সম্ভবত ট্রাম্প নিজেও, এবং ট্রাম্পের নির্দেশেই এবার ফতোয়া জারি হয়েছে। হোয়াইট হাউসে যারা সাংবাদিকতা করতে আসবেন, কারা আসবেন না, সেটা হোয়াইট হাউসই ঠিক করে দেবে। অর্থাৎ এমন সাংবাদিকদেরই ঢোকানো হবে যারা ট্রাম্পের কথায় হ্যাঁতে হ্যাঁ দেবে, নাতে না দেবে, ললিপপ ধরনের প্রশ্ন করবে, কোনো কঠিন প্রশ্ন করবে না। সেই রকম ওই যে বাবুরাম সাপুরের সাপের মতো, তার কিছুই তা সেই সাপ করতে পারে না, এই রকম সাংবাদিকদেরই ঢোকানো হবে হোয়াইট হাউসে। এমনই ফতোয়া জারি করেছে
হোয়াইট হাউস, যার বিরুদ্ধে ইতিমধ্যেই হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং গোটা মার্কিন দেশ জুড়েই হোয়াইট হাউসের এই ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছে গণতন্ত্রপ্রেমী মানুষ। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠানে কোন সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন এবং কোন সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন না সেই সিদ্ধান্ত নেওয়া হবে হোয়াইট হাউসের তরফেই, এমনটাই কিন্তু বলা হয়েছে। 4:04 সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।